আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা দেখব গুচ্ছ 2020-21 সেশনের কোশ্চেন অ্যানালাইসিস। আমরা দেখব 2020-21 সেশনে তোমাদের জন্য ইংরেজিতে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে এবং সেগুলো আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। আমরা প্রথমে লক্ষ্য করব যে প্রথমেই রয়েছে প্যাসেজ কম্প্রিহেনশন থেকে 5টা এমসিকিউ তোমাদের জন্য। প্যাসেজ কম্প্রিহেনশন থেকে মোট 5টা এমসিকিউ। আমরা দেখেছি যে যতগুলো পরীক্ষা হয়েছে, অর্থাৎ তোমাদের আগে মোট 5টা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে, 5টাতেই আমরা দেখেছি 5টা বিভিন্ন ধরনের প্যাসেজ কম্প্রিহেনশন এসেছে। অর্থাৎ তোমাদেরও যে প্যাসেজ কম্প্রিহেনশন থাকবে এটা কিন্তু মাস্ট। আর প্যাসেজ কম্প্রিহেনশনের অ্যান্সার করার ক্ষেত্রে আমাদের প্রথম বুদ্ধিটা কি? বুদ্ধিটা হচ্ছে আগে আমরা প্রশ্ন পড়ব, প্রশ্ন পড়ে সেখান থেকে আগে বোঝার চেষ্টা করব আমাদের কাছ থেকে কেমন প্রশ্ন আসলে চেয়েছে। আচ্ছা, প্রথমে বলছে চুজ আ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ ফ্রম দ্য ফলোয়িং অপশনস। মানে এই প্যাসেজটা পড়ার পর একটা টাইটেল দিতে হবে তোমাকে। সেই টাইটেলটা আসলে তুমি কি দিবা? প্রবলেম অফ গ্লোবাল পপুলেশন গ্রোথ, the new varieties of crops, how to feed a fast growing population, নাকি the disappearance of arable lands। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা আমাদের জন্য রয়েছে the passage implies that there is no scarcity of arable lands in Asia and Africa, more land is available for wheat cultivation মানে গম। It is possible to discover new strains of paddy and wheat, অর্থাৎ ধান এবং গমের বিভিন্ন নতুন নতুন প্রজাতি ডিসকভার করা বা তৈরি করাটা আসলে সম্ভব কিনা। এভরি ইয়ার দ্য পপুলেশনস অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং বাই 8 বিলিয়ন, অর্থাৎ প্রতি বছর কি 8 বিলিয়ন করে, অর্থাৎ 800 কোটি মানুষ বৃদ্ধি পাচ্ছে কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন। তৃতীয় প্রশ্নটা বলছে ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড প্ল্যানার্স রিফার্স টু, অর্থাৎ প্ল্যানার্স শব্দটা আসলে কাকে রিফার্স করছে? এটা কি সিটি প্ল্যানিং, ল্যান্ড ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানিং, নাকি আসলে এগ্রিকালচারাল প্ল্যানিং, এটা আমরা দেখব। চতুর্থ প্রশ্নটা বলছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অ্যান ইফেক্টিভ ওয়ে টু ফেস দ্য চ্যালেঞ্জ অফ ফুড শর্টেজেস, অর্থাৎ আমাদের যে খাদ্য স্বল্পতা সেটা আসলে ফেস করার সবচেয়ে ইফেক্টিভ ওয়েটা কি, সেটা বলছে যে হেল্পিং এগ্রিকালচারাল সায়েন্টিস্টস টু প্রডিউস নিউ টাইপস অফ সিডস, অর্থাৎ সায়েন্টিস্টদেরকে নতুন নতুন প্রজাতির বীজ উৎপাদন করতে সহায়তা করা, এটা একটা পদ্ধতি হতে পারে। স্টপিং সিটিজ ফ্রম এক্সপান্ডিং, সিটি এক্সপান্ড করা আমাদের রোধ করতে হবে, নাকি রিডিউসিং পপুলেশন গ্রোথকে আমাদের রিডিউস করতে হবে, নাকি ক্রিয়েটিং মোর এগ্রিকালচারাল ফার্মস, তার মানে কি কিসের মাধ্যমে আমরা ফুড শর্টেজটাকে ফেস করতে পারবো, এই নিয়ে একটা প্রশ্ন। পঞ্চম প্রশ্নটা বলছে দ্য ওয়ার্ড অ্যারেবল মিনস, অ্যারেবল মানেটা কি, সেটা আমরা বলছি অ্যারেবল বলতে অ্যারিড, কাল্টিভেবল, অ্যাভেলেবল, নাকি ওয়েট। আচ্ছা, তো 5টা প্রশ্ন আমরা একটু দেখে নিলাম। এখন আমরা একটু প্যাসেজটা পড়বো, প্যাসেজ পড়ার মাধ্যমে আমরা অপশনগুলো একটু জাস্টিফাই করার চেষ্টা করবো। ওকে, প্রথমে বলছে টুডে দেয়ার আর নিয়ারলি 8 বিলিয়ন পিপল লিভিং ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এভরি দ্য নাম্বার ইজ ইনক্রিজিং, অর্থাৎ বলছে যে বর্তমানে 8 বিলিয়ন, প্রায় 800 কোটি মানুষ এই পৃথিবীতে বসবাস করে এবং প্রতি বছর এই সংখ্যাটা আসলে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু প্রতি বছর কি 800 কোটিই বৃদ্ধি পাচ্ছে নাকি, সেটা কিন্তু আসলে প্রশ্ন বলে নাই, তাই না? কারণ প্রতি বছর 8 বিলিয়ন যে সংখ্যাটা এটা আসলে বৃদ্ধি পাচ্ছে, পরবর্তী বছর একটু 50 কোটি বাড়লো, পরবর্তী বছর 60 কোটি বাড়লো, এরকম করে বৃদ্ধি পাচ্ছে। ফিডিং মানে কাউকে খাওয়ানো, অর্থাৎ ফুডের যে বিষয়টা, ফিডিং দেয়ার ফাস্ট গ্রোয়িং পপুলেশন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর মোস্ট কান্ট্রিজ ইন আফ্রিকা অ্যান্ড এশিয়া, অর্থাৎ আফ্রিকা এবং এশিয়া মহাদেশের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে এত যে পপুলেশনগুলো, এই পপুলেশনগুলোর জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহ করাটা আসলে একটা চ্যালেঞ্জের মুখে, অর্থাৎ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস এই দুটা উপমহাদেশে। কেন প্রবলেম? সায়েন্টিস্ট অর্থাৎ বিজ্ঞানী, এগ্রিকালচারাল এক্সপার্টস অর্থাৎ যারা কৃষিবিদ, বিজ্ঞানী, অ্যান্ড প্ল্যানার্স, এই দেখো প্ল্যানার্স হ্যাভ ডিসকভার, অর্থাৎ যারা হচ্ছে বিভিন্ন কিছু প্ল্যান করে, ডিসকভার নিউ ওয়েজ টু প্রডিউস মোর ফুড, তারা হচ্ছে কি ডিসকভার করছে? যে মোর ফুড প্রডিউস করা বিভিন্ন পদ্ধতি ডিসকভার করছে। তাহলে দেখো আমাদের একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে এই যে প্ল্যানার নিয়ে, ঠিক আছে, প্ল্যানার নিয়ে একটা প্রশ্ন ছিল, সেগুলো আমরা একটু দাগিয়ে রাখলাম। তারপরে খেয়াল করো, ওয়ান পসিবল ওয়ে ইজ টু ব্রিং মোর ল্যান্ড আন্ডার কাল্টিভেশন, অর্থাৎ বলছে একটা পসিবল ওয়েটা হচ্ছে কি আমাদের এই যে ল্যান্ড রয়েছে এই ল্যান্ডটাকে কাল্টিভেশনের আওতায় আনতে হবে। দ্বিতীয় পদ্ধতি বলছে দিস ক্যান বি ডান অনলি ইন প্লেসেস হোয়ার there is a lot of land not used for agriculture. In many countries, however, arable land is scarce মানে কি? scarce মানে হচ্ছে একটা ঘাটতি থাকে, তাই না? arable land অর্থাৎ যে ল্যান্ডটা কাল্টিভেবল, অর্থাৎ যে ল্যান্ডটা আসলে যে ল্যান্ডটা হচ্ছে আবাদ করার যোগ্য, হ্যাঁ, আবাদযোগ্য যে ল্যান্ড, সেই ল্যান্ডটা আসলে একটা ঘাটতি রয়েছে বিভিন্ন দেশটাতে। আমাদের একটা এমসিকিউ কিন্তু ছিল যে অ্যারেবল মানেটা কি? অ্যারেবল মানে হচ্ছে কাল্টিভেবল, হ্যাঁ, and whatever is available is needed for other purposes, for example expanding cities
অ্যান্ড সেটিং অফ ইন্ডাস্ট্রিজ। অর্থাৎ বলছে যে আমাদের তো এমনিতেই ক্ষুদ্র বা আমাদের যে অ্যাভেলেবল যে অ্যারেবল ল্যান্ডটা রয়েছে, এটা যে ঘাটতি, যেটুকু রয়েছে সেটুকু আবার আমাদের অন্যান্য পারপোজে ব্যবহার করতে হয়। যেমন আমাদের সিটিটাকে এক্সপ্যান্ড করার জন্য, বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করার জন্য, ঘরবাড়ি বানানোর জন্য আমরা আসলে এগুলো ব্যবহার করে থাকি। তো যার কারণে আমাদের একটা আবাদযোগ্য যে ভূমি তার একটা ঘাটতি দেখা যায়। এ সেকেন্ড ওয়ে, দ্বিতীয় পদ্ধতি ইজ টু মেক ইউজ অফ নিউ টাইপস অফ সিডস টু প্রডিউস মোর ফুড। অর্থাৎ দ্বিতীয় যে প্রথম পদ্ধতি ছিল যে আমাদের ল্যান্ডটাকে কাল্টিভেশনের আন্ডারে আনতে হবে, কিন্তু আমাদের ল্যান্ড আসলে কম, তার জন্য এই পদ্ধতিটা আমাদের জন্য আসলে খাটবে না। আমাদের দ্বিতীয় পদ্ধতি যেটা, সেটা হচ্ছে আমাদেরকে নতুন টাইপের বীজ উৎপাদন করতে হবে টু প্রডিউস মোর ফুড, অর্থাৎ উন্নত জাতের বীজ উৎপাদন করতে হবে। অলরেডি এ নাম্বার অফ নিউ স্ট্রেনস মানে হচ্ছে প্রজাতি বোঝায়। স্ট্রেনস মানে কি? স্ট্রেনস মানে হচ্ছে প্রজাতি বোঝায়, মানে বিভিন্ন প্রজাতির যে গাছপালা, বিভিন্ন প্রজাতির যে বীজ বা ফসল, ডিফারেন্ট নিউ স্ট্রেনস অফ প্যাডি মানে আমরা জানি ধান, অ্যান্ড হুইট মানে আমরা গম হ্যাভ বিন ডেভেলপড ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ বলতেছে ইতিমধ্যে আমাদের ধান এবং গম রিলেটেড বিভিন্ন ধরনের প্রজাতি আসলে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কিন্তু এখানে প্রশ্নটা যদি পড়ি যে চুজ দ্য সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ, প্যাসেজের টাইটেলটা আসলে কি? এটা কি প্রবলেম অফ গ্লোবাল পপুলেশন গ্রোথ নিয়ে বলছে, নাকি দ্য নিউ ভ্যারাইটিস অফ ক্রপস নিয়ে বলছে, নাকি হাউ টু ফিড এ ফাস্ট গ্রোয়িং পপুলেশন? এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে সি নাম্বারটা। কারণ পুরো প্যাসেজটাতে আমরা দেখেছি এই যে ওভার পপুলেশনের যে একটা খাদ্যের স্বল্পতা, এই স্বল্পতাটাকে কিভাবে আমরা দূরীভূত করতে পারি সেটা নিয়ে কিন্তু পুরোটা বলছে। এজন্য হবে যে হাউ টু ফিড আ ফাস্ট গ্রোয়িং পপুলেশন, এটা হচ্ছে টাইটেলটা। এবং সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছে সায়েন্টিস্টরা। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্ন ছিল, দ্য প্যাসেজ ইমপ্লাইজ দ্যাট দেয়ার ইজ নো স্ক্যারসিটি অফ অ্যারেবল ল্যান্ডস ইন এশিয়া অ্যান্ড আফ্রিকা। এটা হচ্ছে ভুল। কেন ভুল? কারণ এশিয়াতে এবং আফ্রিকা মহাদেশেই আসলে আমাদের স্ক্যারসিটিটা রয়েছে, মানে ঘাটতি রয়েছে, মানে এটা আমাদের অ্যান্সার হচ্ছে না। তারপরে মোর ল্যান্ড ইজ অ্যাভেলেবল ফর হুইট কাল্টিভেশন, আমরা জানি মোর ল্যান্ড না, আমাদের কম ল্যান্ড রয়েছে গম কাল্টিভেশনের জন্য, সেজন্য আমরা হচ্ছে ল্যান্ডের দিকে না ঝুঁকে আমরা হচ্ছে বীজ উৎপাদনের দিকে ঝুঁকছি। ইট ইজ পসিবল টু ডিসকভার নিউ স্ট্রেনস অফ প্যাডি অ্যান্ড হুইট, এটা আমরা দেখেছি একদম শেষ লাইনে আমাদের ছিল, তাই উত্তরটা হবে আমাদের সি নাম্বারটা। আচ্ছা, আর এভরি ইয়ার দ্য পপুলেশন অফ ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং বাই 8 বিলিয়ন, আসলে এটা তো সম্ভব না, প্রতি বছর 800 কোটি মানুষকে আসলে বৃদ্ধি পায় না, তাই না? তাহলে উত্তরটা হচ্ছে সি নাম্বারটা। তৃতীয় প্রশ্ন ছিল প্ল্যানার। এখানে প্ল্যানার্স বলতে বোঝাচ্ছে ল্যান্ড ম্যানেজমেন্টকে, অর্থাৎ আমরা দেখি সায়েন্টিস্ট, দেন আমরা দেখেছি হচ্ছে যারা কৃষিবিদ, তারপরে আমরা দেখেছি হচ্ছে প্ল্যানার্স। এখানে সেই প্ল্যানার্সটা হচ্ছে ল্যান্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে খেয়াল করো চতুর্থ প্রশ্ন আমাদের জন্য ছিল যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অ্যান ইফেক্টিভ ওয়ে টু ফেস দ্য চ্যালেঞ্জ অফ ফুড শর্টেজ ইজ, মানে ফুড শর্টেজ ফেস করার ইফেক্টিভ ওয়েটা আসলে কি? আমরা দেখেছি দুইটা পদ্ধতি ছিল। একটা পদ্ধতি ছিল আমাদের ল্যান্ড কাল্টিভেশনের আন্ডারে আনা, কিন্তু আমাদের ল্যান্ডের স্বল্পতা রয়েছে, যার জন্য ওই পদ্ধতিটা আমরা ব্যবহার করতে পারছি না। আমাদের দ্বিতীয় পদ্ধতিটা কি ছিল? দ্বিতীয় পদ্ধতিটা ছিল যে নতুন নতুন বীজ উৎপাদন করা, উন্নত জাতের ধানের বা গমের বীজ উৎপাদন করা, সেই পদ্ধতিটা হচ্ছে আমাদের সবচেয়ে ইফেক্টিভ। সেজন্য বলছে যে হেল্পিং এগ্রিকালচারাল সায়েন্টিস্ট টু প্রডিউস নিউ টাইপস অফ সিডস, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রজাতির বীজ উৎপাদন করাটাই হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ পদ্ধতি। অর্থাৎ দুইটা পদ্ধতির ভিতরে এই পদ্ধতিটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, পঞ্চমটা রয়েছে অ্যারেবল মানে আগেই বলেছি, অ্যারেবল মানে হচ্ছে কাল্টিভেবল, অর্থাৎ যেটা আমাদের আবাদযোগ্য ল্যান্ড, যেটা সেটাকে বলা হচ্ছে অ্যারেবল ল্যান্ড। তো এই পাঁচটা ছিল আমাদের প্যাসেজ কম্প্রিহেনশন থেকে। এখন আমরা দেখবো 6 নম্বর প্রশ্নটা আসলে কি ছিল। 6 নম্বর প্রশ্নটা আমরা রাইট ফর্ম অর ভার্ব রিলেটেড একটা প্রশ্ন ছিল 6 নাম্বারটা। বলছে দ্য পুলিশম্যান আস্কড দ্য ভিকটিম অফ এ থেফট, অর্থাৎ চুরি করার যে ভিকটিমটা তাকে বলছে হোয়াট ডিড ইউ ড্যাশ। এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের সাথে রিলেটেড, প্লাস এটা একটু ভোক্যাবসের সাথেও রিলেটেড, কারণ আমাদের এই ওয়ার্ডগুলোর আসলে একটু অর্থ দেখতে হবে। অর্থাৎ বলছে যে যার বাসায় আসলে চুরি হয়েছে সে তো ভিকটিম, সে ভিকটিমকে পুলিশ জিজ্ঞাসা করছে যে আপনি আসলে কি হারিয়েছেন, হারানো অর্থে। হ্যাঁ, হোয়াট ডিড ইউ ড্যাশ। দেখো লুজ মানে কি? লুজ মানে হচ্ছে এই যে যখন পোশাক কেনো না তখন একটু আলগা হয়ে যায়, ঢিলা ঢালা হয়ে যায়, তো লুজ মানে হচ্ছে ওই ঢিলা ঢালাকে বোঝায়, বুঝছো? সেই ঢিলা ঢালাকে বোঝায়, হ্যাঁ, আলগা হওয়া বা ঢিলা ঢালা হওয়া, এই আলগা হওয়া অর্থে এটা ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে লস মানে হচ্ছে আমরা জানি হচ্ছে ক্ষতি, লস মানে হচ্ছে কি? ক্ষতি। আর লুজ মানে হচ্ছে কি? লস মানে হচ্ছে কোনো কিছু হারানো, হ্যাঁ। আর এটা লাউজ বলতে হচ্ছে না। তাহলে এই যে তিনটা, হ্যাঁ, হারানো অর্থে, এখানে কিন্তু কি বলছে যে হোয়াট ডিডের পরে কি যাবে? একটা V1 যাবে। হোয়াট ডিড ইউ ড্যাশ মানে তুমি কি হারিয়েছো। এখন হারানো অর্থে আমরা কোনটা ব্যবহার করে থাকি? হারানো অর্থে ব্যবহার করে থাকবো হোয়াট ডিড ইউ লস। ওকে, হোয়াট ডিড ইউ লস, এটা হচ্ছে না, এটা মানেটা হচ্ছে লস, সেটা হচ্ছে যে ক্ষতি হওয়া অর্থে আমরা ব্যবহার করে থাকি, ক্ষতি হওয়া অর্থে ব্যবহার করে থাকি। এটা হচ্ছে লুজ, ঢিলা ঢালা, দেন এটা ক্ষতি,
আচ্ছা এইখানে যে বিষয়টা হচ্ছে, এখানে যে বিষয়টা হয়েছে এইটা কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে। ওকে, আচ্ছা খেয়াল করো, এই যে লস, হ্যাঁ এইটা, এই লস মানেই হচ্ছে ক্ষতি, যেটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহার করা হয়, হ্যাঁ যেটা নাউন হিসেবে। আর LOSE এটা হচ্ছে একটা ভার্ব, এটা মানে হচ্ছে কোনো কিছু হারানো। ওকে, দুটা কিন্তু উল্টা হয়ে গেছিল। আবারও বলছি, এই যে LOSE এটা হচ্ছে একটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, যেটা অর্থটা হচ্ছে হারানো কোনো কিছু। আর এই যে লস এটা হচ্ছে একটা ক্ষতি, যেটা নাউন হিসেবে ব্যবহার করা হয়। তো ডিডের পরে আমাদের কিন্তু একটা ভার্ব লাগবে, V1 লাগবে। সেজন্য আমাদের উত্তরটা হচ্ছে সি না, উত্তরটা হবে হচ্ছে আমাদের বি নাম্বারটা। ওকে, উত্তরটা হবে কি? উত্তরটা হবে বি নাম্বারটা। আচ্ছা, তারপরে 7 নাম্বারটা খেয়াল করো। 7 নাম্বারটা এসেছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বেরই একটা পার্ট, সেটা হচ্ছে কজেটিভ ভার্ব থেকে। কোথা থেকে এসেছে? সেটা হচ্ছে কজেটিভ ভার্ব থেকে। আচ্ছা, পজিটিভ ভার্বের নিয়ম অনুযায়ী আমরা কি জানি? মেডের পরে, পজিটিভ ভার্বের নিয়ম অনুযায়ী কি জানি? মেডের পরে সবসময় কি বসে? মেডের পরে যে অবজেক্ট, সেই অবজেক্টের পরে সবসময় V1 বসে। মেডের পরে যে অবজেক্ট, সেই অবজেক্টের পরে সবসময় কি বসে? V1 বসে। এখানে আমরা দেখতে পাচ্ছি হি মেড হিজ চিলড্রেন, হিজ চিলড্রেনটা হচ্ছে একটা অবজেক্ট। এখানে যে ভার্বটা বসবে সেটা বসবে কি? অবশ্যই V1। এখন জাস্ট অপশন থেকে আমরা V1টা খুঁজে বের করি। V1টা হচ্ছে কি? V1টা হচ্ছে ডু। V1টা হচ্ছে ডু, তাই উত্তরটা হবে হি মেড হিজ চিলড্রেন ডু দেয়ার হোমওয়ার্ক এভরি আফটারনুন। আচ্ছা, 8 নম্বর প্রশ্নটা, আই অলওয়েজ ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস ইট ড্যাশ। ওকে, এটাও আমাদের রাইট ফর্ম অফ ভার্বের একটা নিয়ম, এটাও রাইট ফর্ম ভার্বের একটা নিয়ম। আমরা জানি কি? আমরা জানি ধরো যে ইন কেস, বা ধরো যে থাকলো আনলেস, হ্যাঁ আনলেস, বা থাকলো আনটিল, এই যে পার্টগুলা, এই যে কনজাংশনগুলা, এই যে কনজাংশনগুলো আমরা ব্যবহার করেছি, এই কনজাংশনগুলোর ক্ষেত্রে এই পাশে যদি আমার একটা টেন্স থাকে প্রেজেন্ট টেন্স, তাহলে অপর পাশে অবশ্যই সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই রাখতে হবে। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রাখতে হবে। তাহলে উত্তরটা কি হবে? আই অলওয়েজ ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস ইট ড্যাশ, ইন কেস ইট রেইনস। যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। অর্থাৎ ইন কেস, আনলেস, আনটিল এগুলোর ক্ষেত্রে হয় কি? সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী এই পাশে যেহেতু আমার প্রেজেন্ট টেন্স রয়েছে, তার মানে অপর পাশে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই ব্যবহার করতে হবে। সেজন্য উত্তরটা হবে রেইনস। ওকে, আচ্ছা তারপরে 9 নাম্বারটা খেয়াল করি আমরা, যে 9 নাম্বারটা এসেছে আমাদের ট্রান্সলেশন থেকে। ট্রান্সলেশন থেকে প্রশ্ন খুবই কম আসে, তো এটা নিয়ে আসলে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। আবার আমরা দেখি, যারা অলস তারা চিরকাল পেছনে পড়ে থাকে, অর্থাৎ অলসরা চিরকাল পেছনে পড়ে থাকে। এইটার আসলে ট্রান্সলেশনটা আসলে কি হবে? উত্তরটা হবে দোজ হু আর লেজি, মানে যারা অলস। আর অলওয়েজ লেফট বিহাইন্ড, পেছনে পড়ে থাকা অর্থে আমরা লেফট বিহাইন্ড শব্দটা ব্যবহার করে থাকি। উত্তরটা হবে বি নাম্বার ট্রান্সলেশন থেকে প্রশ্ন খুবই কম আসে, তাই এটা নিয়ে আসলে মাথা ঘামানোর প্রয়োজন নেই। তোমরা অন্যান্য টপিকগুলো একটু বেশি করে দেখার চেষ্টা করবা। 10 নম্বরটা বলছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। সেন্টেন্স কারেকশন থেকে আমরা দেখেছি বিগত 5 বছরের সেন্টেন্স কারেকশন থেকে মাস্ট থাকছে সেন্টেন্স কারেকশন, তাই না? সেন্টেন্স কারেকশন থেকে আমরা এখানে দেখব মোট 2টা প্রশ্ন আছে। ওকে, সেন্টেন্স কারেকশনে খেয়াল করে, এটা জাস্ট প্রিপোজিশনের সাথে রিলেটেড। এটা কার সাথে রিলেটেড? সেন্টেন্স কারেকশন এটা জাস্ট প্রিপোজিশনের সাথে রিলেটেড। কিভাবে রিলেটেড? খেয়াল করো, কাউকে কোনো কিছুতে দোষী সাব্যস্ত করা অর্থে, এই যে অ্যাকিউজড করা, হ্যাঁ অ্যাকিউজড দ্য ম্যান অফ স্টিলিং হার ফোন, অ্যাকিউজড শব্দের সাথে আমরা একটাই প্রিপোজিশন ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে কি? অফ। অ্যাকিউজের সাথে কখনো বাই বসে না, কখনো ফর বসে না, কখনো টুও বসে না, অ্যাকিউজড অফ। তাহলে শি অ্যাকিউজড দ্য ম্যান অফ স্টিলিং হার ফোন। ঠিক আছে, উত্তরটা হবে এ নাম্বারটা। 11 নম্বরটা আমরা দেখব, এইটাও সেন্টেন্স কারেকশন থেকে একটা প্রশ্ন এসেছে, সেন্টেন্স কারেকশন থেকে। এবং এই প্রশ্নটা আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে পার্ট, সেই পার্টটাতে আমরা এই রুলসটা পড়ে থাকি। রুলসটা কি? রুলসটা হচ্ছে আমরা যখন দেখব উইথ, যখন দেখব টুগেদার উইথ, তারপরে থাকে অ্যাজ ওয়েল অ্যাজ, হ্যাঁ তারপরে থাকে অ্যালং উইথ। এই যে পার্টগুলার ক্ষেত্রে কি হয়? এদের উভয় পাশে, এই পাশে একটা সাবজেক্ট থাকে S1, এই পাশে থাকে S1, এদের অপর পাশে থাকে হচ্ছে কি S2। তো দুইটা সাবজেক্ট থাকে। তো দুইটা সাবজেক্টের ভিতরে আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট S1 অনুযায়ী ভার্ব গ্রহণ করা। এখানে খেয়াল করো, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, কি আছে? অ্যাজ ওয়েল অ্যাজ আছে। এর এই পাশে একটা সাবজেক্ট আমিন, এই পাশে একটা সাবজেক্ট হচ্ছে কি? সুমন। আমিন যেহেতু সিঙ্গুলার, তাহলে আমার এই পাশে ভার্বটাও কি হবে? ভার্বটাও সিঙ্গুলার হবে। এবার খেয়াল করো, সিঙ্গুলার ভার্ব কোথায় রয়েছে? ওয়ান্টিং কোনো সিঙ্গুলার ভার্ব না। অ্যাজ ওয়েল অ্যাজ এর সাথে আবার বোথ, তারপরে আবার ওয়ান্ট হবে না। ওয়ান্টও সিঙ্গুলার ভার্ব না, সিঙ্গুলার ভার্ব রয়েছে ওয়ান্টস, অর্থাৎ যে ভার্বের সাথে এস বাই এস থাকে সেটা সিঙ্গুলার ভার্ব হয়। উত্তরটা হবে কি? উত্তরটা হবে এ নাম্বারটা। 12 নম্বর প্রশ্নটা খেয়াল করো, চুজ দ্য পেয়ার দ্যাট বেস্ট
expresses the relationship similar to one given in capital letters. আচ্ছা, ট্রি আর রুট, এই প্রশ্নটা আমাদের খুবই কমন একটা টপিক, সেটা হচ্ছে অ্যানালজি থেকে আসা। ঠিক আছে, অ্যানালজি থেকে প্রশ্ন আসার সময় আমরা বলেছি কি, এই যে দুটো ওয়ার্ড দেওয়া থাকবে, এই যে ট্রি একটা ওয়ার্ড আর হচ্ছে রুট আর একটা ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডের ভিতরে আসলে সম্পর্কটা কি এটা আমাদের একটু বুঝতে হবে। সম্পর্কটা কি খেয়াল করো, ট্রি মানে তো আমরা জানি গাছ, তাই না, গাছ। আর রুট মানে কি, রুট মানে হচ্ছে শিকড়। তো এই যে গাছ, এই গাছটা হচ্ছে একটা স্ট্রাকচার। গাছটা কি, গাছটা হচ্ছে একটা স্ট্রাকচার। ওকে, গাছটা হচ্ছে একটা স্ট্রাকচার। আর শিকড়টা আসলে কি, শিকড়টা হচ্ছে তার ফাউন্ডেশন। অর্থাৎ এই যে স্ট্রাকচারটাকে ধরে রাখার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফাউন্ডেশন। অর্থাৎ স্ট্রাকচার আর ফাউন্ডেশনের একটা সম্পর্ক এখানে আমরা পাচ্ছি। এবং সেম জিনিসটা আসলে কোথায় পাচ্ছি খেয়াল করো, ইঞ্জিন আর হচ্ছে কি অটোমোবাইল। খেয়াল করো, অটোমোবাইল আর ইঞ্জিনটা হচ্ছে একটা যন্ত্র। ইঞ্জিনটা কি, একটা যন্ত্র যেটা অটোমোবাইলের ভিতরে থাকে, এটা আসলে স্ট্রাকচার ফাউন্ডেশনের সাথে রিলেটেড না। তারপরে খেয়াল করো, ইন্ট্রান্স আর হচ্ছে কি এক্সিস্ট, এটা হচ্ছে আমরা জানি একটা বিপরীত শব্দ, দুইটা বিপরীত শব্দ বসছে যেখানে স্ট্রাকচার ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নাই। ইন্ট্রান্স মানে প্রবেশ করা, এক্সিস্ট মানে হচ্ছে বাহির হওয়া। শার্ট আর হচ্ছে স্লিপ, শার্ট মানে কি, শার্ট মানে তো সবাই বুঝি, সবাই তো শার্ট পরো। আর স্লিপ মানে হচ্ছে হাতা। তার কারণ হচ্ছে শার্টের একটা অংশ হচ্ছে হাতা, এটা কোনো ফাউন্ডেশনও না, কোনো স্ট্রাকচারও না। যেটা উত্তর হবে, উত্তরটা হচ্ছে আমাদের এই নাম্বারটা। কেন, কারণ বিল্ডিংটা হচ্ছে একটা স্ট্রাকচার, ট্রি এর মতো বিল্ডিংটা হচ্ছে একটা স্ট্রাকচার। আর বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা তো আমরা জানি, আমরা হচ্ছে লাইক ধরো যে আমরা মাঝে মাঝে বলি না 5 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি বানিয়েছে, মানে কি 5 তলা একটা স্ট্রাকচারকে ধরে রাখার জন্য যে শক্তিটা প্রয়োজন বা যেরকম একটা স্ট্রাকচার প্রয়োজন, ফাউন্ডেশন প্রয়োজন, সেটা দিয়ে বাড়ি বানিয়েছি। তো এখানে অ্যাকচুয়ালি স্ট্রাকচার ফাউন্ডেশন সম্পর্ক প্রকাশ পেয়েছে, উত্তরটা হবে এ। 12 নম্বর প্রশ্নটা খেয়াল করি, স্পেলিং থেকে একটা প্রশ্ন এসেছে আমাদের, এবং স্পেলিং থেকে এই প্রশ্নটা কিন্তু বেশ কয়েকবার এসেছে। হ্যাঁ, স্পেলিং থেকে এই প্রশ্নটা বেশ কয়েকবার এসেছে। তো এখানে যেটা হবে, উত্তরটা হবে অ্যাকোমোডেশন। ACOMMODATION। হ্যাঁ, এখানে কিন্তু এমও দুইটা, সিও দুইটা, অ্যাকোমোডেশন। উত্তরটা হবে সি নম্বরটা। আচ্ছা, 14 নম্বর প্রশ্নটা এসেছে আমাদের রাইট ফ্রম ভার্ব থেকে। 14 নম্বর প্রশ্নটা এসেছে আমাদের রাইট ফ্রম ভার্ব থেকে। বলছে আই ডোন্ট নো হু ড্যাশ দ্য চেয়ার। খেয়াল করো, এই পাশে হু এর এই পাশে কি রয়েছে আমাদের, এই পাশে রয়েছে প্রেজেন্ট টেন্স, তাই না, এই পাশে রয়েছে কি প্রেজেন্ট টেন্স। তাহলে এই পাশেও আমাদের কি বসবে, এই পাশেও বসবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এই যে ব্রোক আর হচ্ছে ব্রেকিং, কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে তারা রিপ্রেজেন্ট করে না। এই দুটো আমার আগেই বাদ, বি আর সি আগেই বাদ। এখন আমি আসলে কোনটা নিব, আমি কি আসলে ব্রেকস নিব নাকি ব্রেক নিব? খেয়াল করো, হু বলতে কি বোঝাচ্ছে, একজনকে, তা থার্ড পারসন, তাই না। এখানে হু হচ্ছে কে, হু হচ্ছে থার্ড পারসন। তাহলে থার্ড পারসনের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। সেজন্য উত্তরটা হবে কি, উত্তরটা হবে এই নাম্বারটা, ব্রেকস। উত্তরটা হবে ব্রেকস। আচ্ছা, 15 নম্বর খেয়াল করো, 15 নম্বরটাও আমাদের রাইট ফ্রম ভার্বের একটা টপিক, রাইট ফ্রম ভার্বের একটা প্রশ্ন, যে মাই মাদার ড্যাশ টিভি নিউজ এভরি নাইট। আমরা কি জানি, আমরা জানি এভরি যুক্ত যে কোনো কিছু, এভরি, তারপরে হচ্ছে অলওয়েজ, তারপরে হচ্ছে এভরি, অলওয়েজ, আমরা এই ওয়ার্ডগুলো জানি। তারপরে জানি সামটাইমস, তাই না, সামটাইমস, অর্থাৎ যে জিনিসটা আমাদের প্রতিদিন ঘটে। হ্যাঁ, প্রতিদিন যেটা ঘটে, রেগুলারলি, এই যে ওয়ার্ডগুলো এভরি, অলওয়েজ, সামটাইমস, বা প্রতিদিনের সাথে রিলেটেড যে শব্দটা, সেই সকল শব্দ কোন টেন্সকে রিপ্রেজেন্ট করে, সেই সকল শব্দ রিপ্রেজেন্ট করে কাকে, সেই সকল শব্দ রিপ্রেজেন্ট করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে। সেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী মাই মাদার যেহেতু থার্ড পারসন এবং সে একটা কি সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। এখন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত আছে কোথায়, একমাত্র অপশন দেখো, ওয়াচেস, V1। উত্তরটা হবে কি, উত্তরটা হবে সি নাম্বারটা। ওকে, 16 নাম্বারটা দেখবো, হিমু ইজ নট হিয়ার, হি ইজ আউট ড্যাশ ইজ আঙ্কেল। ওকে, এটাও আমাদের রাইট ফ্রম ভার্বের একটা টপিক, এটাও আমাদের রাইট ফ্রম ভার্বের একটা প্রশ্ন। খেয়াল করো, খুবই সহজ একটা জিনিস, আমরা কি জানি, এম, ইজ, আর, তারপরে জানি কি ওয়াজ এবং ওয়্যার। এই যে বিভার্বগুলা, এই বিভার্বগুলার পরে যদি কোনো ভার্ব প্রয়োজন হয়, সেই ভার্বের সাথে আমরা কি যুক্ত করি, ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। এখন খেয়াল করো, এখানে বলছে হি ইজ আউট, ইজ আছে, ইজের পরে যে ভার্বটা বলবে সেই ভার্বের সাথে কি থাকবে, আমার আইএনজি থাকবে। এখানে আইএনজি আছে কোথায়, হি ইজ আউট ভিজিটিং হিজ আঙ্কেল।
খুবই সহজ একটা প্রশ্ন ছিল, বি নাম্বারটা ভিজিটিং, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে প্রশ্নটা এসেছে। 17 নাম্বারটা আই নেভার ড্যাশ চুমকি অ্যানিমোর, আই নেভার ড্যাশ চুমকি অ্যানিমোর। ওকে, এইটাও আমাদের রাইট ফর্ম ভার্বের সাথে রিলেটেড এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমার টেন্সের সাথে রিলেটেড। হ্যাঁ, রাইট ফর্ম ভার্বের কিন্তু একটা পার্ট হচ্ছে টেন্স, এই জিনিসটা একটু মাথায় রাখবা। ওকে, আই নেভার দেখো এখানে কিন্তু আমার একটা ফাইনাইট ভার্ব বসবে, তো সিং কোনো ফাইনাইট ভার্ব না, এটা আমার আগেই বাদ। হ্যাঁ, তারপরে ওয়াজ সিন কখন বসতো, যদি বাক্যটা আমার প্যাসিভ থাকতো, যদি বাক্যটা কি থাকতো, প্যাসিভ থাকতো, তাহলে আমি ওয়াজ সিন লিখতে পারতাম। আই মানে বাক্যের যে সাবজেক্ট, সে কিন্তু সি এর কাজ করতে পারে, কারণ সে অ্যাক্টিভ, প্যাসিভ থাকার কোনো প্রয়োজনই নাই, তাহলে এটা বাদ। আচ্ছা, তারপরে কি সিস ও সিনটা হচ্ছে V3, তাই না? V3 আমরা কখন বসাই, V3 বসে হচ্ছে হ্যাভ, হ্যাজ আর হচ্ছে হ্যাডের সাথে। এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড কিচ্ছু নাই, তাহলে আমি V3 কিভাবে ব্যবহার করব? এটাও একটা নন ফাইনাইট ভার্ব, তাহলে এটাও বাদ। আলটিমেটলি উত্তরটা হচ্ছে এই নাম্বারটাই, নেভার সি চুমকি অ্যানিমোর। আমি আসলে চুমকিকে আর কখনো দেখি নাই। ওকে, আচ্ছা 18 নম্বরটা খেয়াল করো, গ্রিন টি ইজ আ গুড অল্টারনেটিভ, অর্থাৎ প্রিপোজিশন। প্রশ্নটা এসেছে কোথা থেকে, প্রিপোজিশন থেকে, এবং এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অল্টারনেটিভের সাথে আমরা একটা জিনিসই ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে অল্টারনেটিভ টু, অর্থাৎ তার পরিবর্তে, মানে গ্রিন টি এর আসলে একটা গুড অল্টারনেটিভ বা গুড পরিবর্তনটা হচ্ছে একটা কফি, গ্রিন টি এর পরিবর্তে কফি ব্যবহার করে থাকি। তো এটা উত্তরটা হবে কি, উত্তরটা হবে বি নাম্বারটা। 19 নাম্বার, দ্য শপস হেয়ার আর ওপেন ড্যাশ 10 AM to 8 PM। এখানে বলছে এই যে এখানে শপটা, এই প্রশ্নটা এসেছে আমাদের কোথা থেকে, এটাও এসেছে প্রিপোজিশন থেকে। এখানে বলছে যে দোকানটা আসলে কখন থেকে খোলা হয়, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, তাই না? সকাল 10টা থেকে, এই যে থেকে অর্থে আমরা সময় রিলেটেড বা স্থান রিলেটেড যখন থেকে বোঝাই, তখন আমরা কি বসাই, আমরা বসাই হচ্ছে ফ্রম। তাহলে ফ্রম থেকে অর্থে আমরা ব্যবহার করি হচ্ছে কি ফ্রম, অর্থাৎ ফ্রম 10 AM to 8 PM, সকাল 10টা থেকে 8টা পর্যন্ত, থেকে অর্থে আমরা ফ্রম ব্যবহার করি। 20 নম্বর, আই ক্যান নট পুট, এই প্রশ্নটা এসেছে ফ্রেজাল ভার্ব থেকে। এই প্রশ্নটা এসেছে কোথা থেকে, ফ্রেজাল ভার্ব থেকে, অর্থাৎ মুখস্থ টপিক থেকে। আচ্ছা, আই ক্যান নট পুট ড্যাশ উইথ হিজ ইনসলেন্স, অর্থাৎ তার যে অবাধ্যতা, তার যে কর্মকাণ্ড, তার সাথে আমি আসলে মানায় নিতে পারছি না। এই যে মানিয়ে নেওয়া অর্থে আমরা যেটা ব্যবহার করি, পুট আপ উইথ। মানায় নেওয়া অর্থে কি ব্যবহার করি, পুট আপ উইথ। তাহলে উত্তরটা হবে কি, উত্তরটা হবে বি নাম্বারটা। ওকে, উত্তরটা হবে কি, উত্তরটা হবে বি নাম্বারটা। হ্যাঁ, এই ইনসলেন্স মানে বোঝা হচ্ছে ঔদ্ধত্য, মানে কাইন্ড অফ খারাপ আচরণ টাইপের। হ্যাঁ, তার খারাপ আচরণের সাথে আমি আসলে মানায় নিতে পারতেছি না, এই অর্থে মানিয়ে নেওয়া অর্থে পুট আপ উইথ ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর 21 নম্বর প্রশ্নটা আমরা দেখব, আই র্যান ড্যাশ নেহাল অ্যাট দ্য স্টোর। ওকে, র্যানের সাথে, এটা একটা ফ্রেজাল ভার্বের প্রশ্ন, ওকে, এটা একটা ফ্রেজাল ভার্বের প্রশ্ন। তো র্যানের সাথে যখন আমরা ইনটু ব্যবহার করব, র্যান ইনটু, এটার অর্থ কিন্তু দুইটা, এটার দুইটা অর্থ আছে। এটা কয়টা অর্থ, দুইটা। একটা অর্থ হচ্ছে কোনো কিছুতে পতিত হওয়া, মানে হচ্ছে ধর আমরা মাঝে মাঝে বলি না, হি র্যান ইনটু ডেপ্ট, সে ঋণে জর্জরিত হইল, ঋণে পতিত হইল, অর্থাৎ পতিত হওয়া অর্থে আমরা র্যান ইনটু ব্যবহার করতে পারি। আরেকটা অর্থ, সেটা হচ্ছে কারোর সাথে মিট করা বা হঠাৎ সাক্ষাৎ হওয়া, সাডেন মিট। হ্যাঁ, সাডেন মিট, হঠাৎ সাক্ষাৎ হওয়া অর্থে আমরা র্যান ইনটু ব্যবহার করে থাকি। এখানেও আই র্যান ইনটু নেহাল অ্যাট দ্য স্টোর, মানে স্টোরে নেহালের সাথে আমার হঠাৎ সাক্ষাৎ হয়েছে, তো সেই অর্থে আমরা র্যানের সাথে কি ব্যবহার করবো, র্যান ইনটু ব্যবহার করব। হ্যাঁ, আই র্যান ইনটু নেহাল অ্যাট দ্য স্টোর। আচ্ছা, 22 নম্বরটা, মাই আঙ্কেল হু ইজ আ কার্ডিয়াক সার্জন ডিলস উইথ। আচ্ছা, এইটা আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের সাথে রিলেটেড, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের সাথে রিলেটেড। আচ্ছা, কার্ডিয়াক সার্জন আসলে কারা, মানে খুবই সহজ। তুমি যদি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন না পড়ো, তুমি জাস্ট যদি কার্ডিয়াক শব্দের অর্থের সাথে রিলেটেড কোনো কিছু পড়ে থাকো, তাহলে তুমি উত্তরটা খুব ইজিলি করতে পারবা। কার্ডিয়াক সার্জন কারা, যারা হচ্ছে হার্ট পেশেন্ট নিয়ে কাজ করে। হ্যাঁ, যারা হচ্ছে হার্টের পেশেন্ট নিয়ে কাজ করে তাদেরকে বলা হচ্ছে কার্ডিওলজিস্ট। ঠিক আছে, কার্ডিওলজিস্ট যারা হচ্ছে হার্টের পেশেন্ট নিয়ে কাজ করে। ওকে, এবার আমরা দেখি বাকি অপশনগুলো নিয়ে আসলে কে কাজ করে, আমি কাজ করি না, তুমি কাজ করো। দেখি কিডনি পেশেন্ট নিয়ে আসলে কারা কাজ করে, কিডনি পেশেন্ট। ওকে, কিডনি পেশেন্ট নিয়ে কাজ করে হচ্ছে নেফ্রোলজিস্ট, এটা কাজ করে হচ্ছে কি, কিডনি পেশেন্ট নিয়ে। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে লিভার পেশেন্ট, অর্থাৎ আমাদের লিভার নিয়ে আসলে কারা কাজ করে। হ্যাঁ, আমাদের লিভার নিয়ে কারা কাজ করে একটু দেখি। লিভার নিয়ে কাজ করে হেপাটোলজিস্ট। আচ্ছা, তারপরে বলছে পেশেন্টস উইথ আই প্রবলেম, অর্থাৎ চোখ নিয়ে আসলে কারা কাজ করে, চোখ নিয়ে অপালকিস্ট, এটা একটা আছে, আরেকটা আছে হচ্ছে অপথালমোলজিস্ট।
ওকে, অপথ্যালমোলজিস্ট, তুমি জিনিসটা একটু লিখে রাখতে পারো। আচ্ছা, 23 নম্বর প্রশ্নটা, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ন্যাশনালিটি, হিয়ার ন্যাশনালিটি মিন কি? ন্যাশনালিটি মানে আমরা বাংলায় জানি হচ্ছে জাতীয়তা। ন্যাশনালিটি মানে হচ্ছে কি আমরা জানি, ন্যাশনালিটি মানে হচ্ছে বাংলায় বলা হচ্ছে জাতীয়তা। হ্যাঁ, তোমার একটা জাতীয়তা গ্রহণ করার আসলে অধিকার রয়েছে। আচ্ছা, তো এই প্রশ্নটা এসেছে আমাদের একটু ভোক্যাবস রিলেটেড যে প্রশ্নটা, খেয়াল করো, জাতীয়তা মানেটা কি? জাতীয়তা মানে রেশনালিজম না, কোনো জাতীয় না, ডায়াসপোরাও না। জাতীয়তা মানেটা হচ্ছে দ্য স্ট্যাটাস অফ বিলঙ্গিং টু এ পার্টিকুলার নেশন। অর্থাৎ তুমি যে একটা দেশের নাগরিক, সেই নাগরিক হিসেবে তোমার যে পরিচয়, নাগরিক হিসেবে তোমার যে মর্যাদা, নাগরিক হিসেবে তোমার যে স্ট্যাটাস, সেটাকেই বলা হয় হচ্ছে ন্যাশনালিটি। আমাদের ন্যাশনালিটিটা কি? আমরা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে আমার পরিচয়। তো এটাকেই বলা হয় দ্য স্ট্যাটাস অফ বিলঙ্গিং টু আ পার্টিকুলার নেশন। ন্যাশনালিটি শব্দের অর্থ, উত্তরটা হবে সি। আচ্ছা, 24 নম্বর, হসপিটালেবল আমরা জানি কি? হসপিটালেবল মানে যারা হচ্ছে খুবই অতিথিপরায়ণ। হ্যাঁ, বাংলাদেশের মানুষজন কিন্তু খুবই অতিথিপরায়ণ অন্যান্য দেশের তুলনায়। আচ্ছা, তো অতিথিপরায়ণ শব্দের অর্থটা কি হবে? অতিথিপরায়ণ এখানে বলছে হস্টাইল মানে আমরা জানি হচ্ছে শত্রু। তো শত্রু তো কখনো আসলে অতিথিপরায়ণ হয় না। হাউটি মানে হচ্ছে যারা খুব একটু অহংকারী টাইপের, হ্যাঁ, অহংকারী টাইপের বা যারা একটু দাম্ভিক, তারা তো আসলে অতিথিপরায়ণ হয় না। হসপিটালাইজড মানে যে একটা হাসপাতালে ভর্তি আছে, তো এটার সাথে তো আসলে অতিথিপরায়ণের কোনো সম্পর্ক নাই। অতিথিপরায়ণ কারা? যারা খুব ফ্রেন্ডলি, যারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে, তারা একটু অতিথিপরায়ণ। তাহলে উত্তরটা হবে বি নাম্বারটা। একটু ভোক্যাবস থেকে প্রশ্নটা এসেছে, আমি একটু যদি মিনিংটা একটু ডিপলি চিন্তা করি তাহলে উত্তরটা হচ্ছে বি। আচ্ছা, 25 নম্বরটা বলছে এ হার্ড অফ ক্রাউস গ্রেজিং ড্যাশ ইন দ্য ফিল্ড। আচ্ছা, এই প্রশ্নটাও এসেছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব থেকে। রাইট ফর্ম ভার্ব, খেয়াল করো, এখানে অধিকাংশ শিক্ষার্থী যেটা করবে, কাউস যেহেতু প্লুরাল, তাহলে এখানে আমার প্লুরাল ভার্ব বসবে। সে অনুযায়ী অনেকে ভুল উত্তর দাগাইতে পারো, কিন্তু হবে না। কেন হবে না? এখানে হেড ওয়ার্ড কোনটা সেটা দেখতে হবে। হেড ওয়ার্ডটা হচ্ছে হার্ড। এটা কি? হেড ওয়ার্ড মানে মূল শব্দ। আমাদের সবসময় প্রিপোজিশনের পূর্বে যে শব্দটা থাকে, যে অফ হচ্ছে একটা প্রিপোজিশন, এর পূর্বে যে শব্দটা আসছে হার্ড, এটা অনুযায়ী আমাদেরকে এখানে অ্যান্সার করতে হবে। হার্ড যেহেতু সিঙ্গুলার, অপর পাশে ভার্ব সিঙ্গুলার বসবে। খেয়াল করো, আর প্লুরাল ভার্ব, হ্যাভ প্লুরাল ভার্ব, ওয়ারও প্লুরাল ভার্ব। সিঙ্গুলার ভার্ব কোনটা? শুধুমাত্র ওয়াজ। তাই উত্তরটা হবে এ হার্ড অফ কাউস ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। ওকে। আচ্ছা, 27 নম্বরটা খেয়াল করো, সরি 26, আই হ্যাড টু রান টু ড্যাশ উইথ রিক্সা। আচ্ছা, আই টু রান ড্যাশ টু রিক্সা, এখানে অর্থটা একটু খেয়াল করো। আই হ্যাড টু রান টু ড্যাশ দ্য রিক্সা, অর্থাৎ রিক্সার সাথে আসলে মানে রিক্সাকে ধরার জন্য, অর্থাৎ রিক্সার সমান তালে চলার জন্য, সমান তালে চলা, কারোর সাথে মানিয়ে নেওয়া, এই অর্থে আমরা ব্যবহার করি কিপ আপ উইথ। কি ব্যবহার করি? কিপ আপ উইথ রিক্সা। অর্থাৎ রিক্সার সাথে সাথে চলার জন্য, রিক্সার তালে তালে চলার জন্য আমরা কিপ আপ উইথ শব্দটা ব্যবহার করে থাকি। 27 নম্বরটা বলছে আন্ডার দ্য ওয়েদার। এটা আমাদের একটা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে আসা প্রশ্ন। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে আসা প্রশ্ন। আন্ডার দ্য ওয়েদার মানেটা কি? দেখো, ওয়েদার মানেটা হচ্ছে একটা স্বাভাবিক অবস্থা, তোমার শরীরের স্বাভাবিক অবস্থা। তো তুমি যখন একটা স্বাভাবিক অবস্থার নিচে থাকবা, তার মানে কি? মানে হচ্ছে তুমি একটু অসুস্থ হবা। বুঝতে পারছো? তুমি একটু কি হবা? অসুস্থ হবা। তো সেই অর্থে হবে হচ্ছে স্লাইটলি আনওয়েল বা হচ্ছে ইল। তুমি একটু অসুস্থ যখন ফিল করবো, তখন সেটাকে বলবো হচ্ছে আন্ডার দ্য ওয়েদার। এখানে ইন ব্যাড ওয়েদারও না, রেইনি ওয়েদারও না, ফিলিং হ্যাপিও না। ঠিক আছে। 28 নম্বরটা বলছে পুল সামওয়ানস লেগ। এটাও এসেছে আমাদের ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে। ওকে, এটাও এসেছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে। ওকে, পুল সামওয়ানস লেগ মানেটা কি? মানে কি আসলে পানিশ সামওয়ান, স্ট্রেস সামওয়ানস ইনজুর্ড লেগ, ফুল অফ ট্রিক সামওয়ান, নাকি মেক লাইফ ডিফিকাল্ট ফর সামওয়ান। ঠিক আছে। আচ্ছা, পুল সামওয়ানস লেগ। ওকে, পুল সামওয়ানস লেগ, এখানে খেয়াল করো, কোনো পানিশড সামওয়ান, স্ট্রেস সামওয়ানস ইনজুর্ড লেগ, নাকি ফুল অফ ট্রিক সামওয়ান, নাকি মেক লাইফ ডিফিকাল্ট ফর সামওয়ান। এখানে পুল সামওয়ানস লেগ বলতে বোঝায় সেটা হচ্ছে পানিশ সামওয়ান। ওকে, উত্তরটা হবে কি? পানিশ সামওয়ান, অর্থাৎ ফুল পানিশ সামওয়ান। আচ্ছা, কাউকে হচ্ছে শাস্তি দেওয়ার অর্থে পুল সামওয়ানস লেগ শব্দটা ব্যবহার করা হয়। ওকে, 29 নম্বরটা বলছে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট অকার্স হোয়ার। ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। ওকে, খেয়াল করো, এখানে একটা জিনিস কিন্তু মিস্টেক হয়েছে। এখানে আসলে পানিশ সামওয়ান না, এখানে উত্তরটা হবে ফুল অফ ট্রিক সামওয়ান। ওকে, ফুল অফ ট্রিক সামওয়ান, সামওয়ান হচ্ছে ট্রিককে ফুল করা অর্থে এই শব্দটা ব্যবহার করা হয়। পুল সামওয়ানস লেগ, হ্যাঁ, অনেকে ধরতে পারো যে লেগকে ধরে টানাটানি করা, সেই অর্থে হচ্ছে পানিশমেন্ট দেওয়া। আসলে পানিশমেন্ট দেওয়া না, কারো ট্রিককে,
মানে কারো যে কৌশলটাকে আসলে বোকা বানানো অর্থে আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। উত্তরটা হবে সি, পুল সামান্স লেগ, উত্তরটা হবে কি সি নাম্বার। আচ্ছা 29 ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট অকার্স। ইন্ট্রাপার্সোনাল, খেয়াল কর, ইন্ট্রা এই ওয়ার্ডটার সাথে একটু রিলেট করবা। ইন্ট্রা আর একটা হচ্ছে ইন্টার, দুইটা শব্দ। ইন্টার মানে কি? ইন্টার মানে ধরো তোমার আর আমার মধ্যে যে দ্বন্দ্বটা, বুঝছো, যে এখন ক্লাসটা দেখতেছো, তোমার সাথে যদি আমার কোনো দ্বন্দ্ব থাকে তাহলে এটা হচ্ছে ইন্টারপার্সোনাল। ইন্টারপার্সোনাল। আর যদি আমার নিজের ভিতরই, ধরো কালকে ধরো যে বাংলাদেশ আর ভারতের ক্রিকেট ম্যাচ, ওখানে আমি খেলা দেখতে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, ঠিক আছে, এই যে নিজের ভিতর যে একটা দ্বন্দ্ব, নিজের ভিতর একটা ডিসিশন নিয়ে যখন দ্বন্দ্ব হয় তখন সেটাকে বলে ইন্ট্রাপার্সোনাল দ্বন্দ্ব, অর্থাৎ কনফ্লিক্টস বিটুইন ইনসেলফ, অর্থাৎ উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল। মানে একটা ইন্ডিভিজুয়ালের ভিতর যখন দ্বন্দ্বটা হবে তখন সেটাকে বলা হচ্ছে ইন্ট্রা। বাকি সবগুলো হচ্ছে ইন্টার। বিটুইন মানে দুইজন, বিটুইন মানে দুইজন, এখানেও বিটুইন মানে দুইজন, অর্থাৎ দুইজন যখন একের অধিক থাকবে দ্বন্দ্বের ক্ষেত্রে তখন সেটা হয়ে যাবে কি ইন্টার। আর ইন্ট্রা মানে হচ্ছে নিজের সাথে। 30 নম্বরটা বলছে আই উইল ডু বেটার দেন দ্যাট, আই রিটোর্টেড আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট। দিস লাইনস ফ্রম সমারেস্ট মংহামস দ্য লাঞ্চন আর স্পোকেন। আচ্ছা এই পার্টটা কিন্তু আমাদের লিটারেচার থেকে আসা, ঠিক আছে, তো যারা একটু লিটারেচার পড়ছিলা তাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। যদিও এই পার্টটা মানে এই যে লাইন থেকে আসলে এটা আসছে, এটা কিন্তু আমাদের টেক্সট বইয়েরই একটা পার্ট ছিল, আমাদের বিগত যে টেক্সট বইটা, হ্যাঁ, বিগত যে টেক্সট বই অর্থাৎ 20-21 সেশনের শিক্ষার্থীরা যে টেক্সট বইটা পড়েছিল সেই টেক্সট বই থেকে আসা। এই গল্পটা কিন্তু আমাদের যে পরিবর্তিত যে সিলেবাস বা আমাদের নতুন টেক্সট বই এই গল্পটা আসলে নাই। তো সেহেতু তোমাদের আসলে গল্প পড়ারও কথা না, অনেকে বুঝবো আমরা, জাস্ট এমনি মনে রাখো এটা হচ্ছে আইরনিক্যালি বলছিল, এই কথাটা হচ্ছে আইরনিক্যালি বলছিল যে সে আসলে রাতের বেলা কিছু খাবে না, ঠিক আছে, এইটা নিয়ে আসলে মাথা কামানোর দরকার নেই, কারণ এটা আমাদের বইতে নাই এখন, আর বিগত বছরের বইতে ছিল। 31 নম্বরটা হোয়াট ইমোশন ডু দ্য ফলোয়িং লাইন এক্সপ্রেস, হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় সিট ইন এ কেজ অ্যান্ড সিং। এইটা কিন্তু এটা কোথা থেকে আসছে জানো? এটা হচ্ছে আমাদের বইয়ের একটা কবিতা রয়েছে, তাই না, একটা কবিতা রয়েছে, সেই কবিতা থেকে আসছে, অর্থাৎ টেক্সট বইয়ের যে পয়েম, টেক্সট বইয়ের যে একটা পয়েম রয়েছে স্কুল বয়, টেক্সট বইয়ের যে পয়েমটা রয়েছে স্কুল বয়, সেখান থেকে কিন্তু এটা এসেছে, উইলিয়াম ব্লেকের লেখা। তাহলে এইখানে আসলে কি বোঝাচ্ছে যে মানে এখানে আসলে কি প্রকাশ পেয়েছে? এখানে কোনো আনন্দ প্রকাশ পাইছে, কোনো কন্টেনমেন্ট প্রকাশ পাইছে, কোনো টেরর ভয় প্রকাশ পাইছে, নাকি গ্রিফ দুঃখ প্রকাশ পাইছে? এখানে মেনলি আসলে একটা দুঃখ প্রকাশ পাইছে। যারা কবিতাটা পড়েছ খুব ভালোভাবে দেখবা যে একটা বার্ড যে আসলে জন্মগ্রহণ করছে আনন্দ করার জন্য, সে কিভাবে একটা আসলে খাঁচার ভিতর বন্দী হয়ে থাকতে পারে, তাই না? তো এখানে আসলে একটা দুঃখ প্রকাশ করে কবি এই কথাটা বলছিল, তাহলে উত্তরটা হবে গ্রিফ। আচ্ছা 32 নাম্বারটা খেয়াল করো, দ্য পারসন হু হ্যাজ রাইট টু ভোট ইন এ ইলেকশন। আমরা কিছুদিন আগে সকলেই ভোট দিয়ে আসছি, তো তোমরা মেবি কেউ ভোটার হও নাই এখনো, তাই না? আচ্ছা, তো যার আসলে ভোট দেওয়ার অধিকার রয়েছে একটা ইলেকশনে, তাকে আসলে কি বলে? তাকে আসলে একটা ভোটার বলে। ওকে, তাকে কি বলে? ভোটার বলে। খুবই সহজ একটা প্রশ্ন ছিল, এবং এটা আসলে আসছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। যে আসলে কোনোদিনও পড়াশোনা করে নাই সেও আসলে এটা উত্তর দিতে পারবে। 33 নম্বর প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ফর টিমিড। টিমিডের অ্যান্টোনিমটা আসলে কি? টিমিড মানে কি? টিমিড মানে আমরা জানি হচ্ছে যে খুবই ভীতু। টিমিড মানে কি? টিমিড মানে যে খুবই ভীতু। উইক মানে হচ্ছে দুর্বল, উইক মানে হচ্ছে আমরা জানি দুর্বল। শাই মানে যে খুব লজ্জা পায়। ডাউটফুল মানে যে খুব সন্দেহা, হ্যাঁ, সন্দেহ প্রকাশ করে যারা, সন্দেহজনক অর্থে। আর বোল্ড মানে কি? বোল্ড মানে যে একটু শক্তিশালী বা যে একটু সাহসী। তাহলে ভীতু এর অ্যান্টোনিম কি হবে? ভীতু এর অ্যান্টোনিম কি হবে? সাহসী। উত্তরটা হবে ডি। এই প্রশ্নটা এসেছে আমাদের কোথা থেকে? ভোক্যাবস থেকে। আচ্ছা 34 নম্বর প্রশ্নটা বলছে হোয়াট ইজ দ্য সিনোনিম ফর রিসেন্টমেন্ট। আচ্ছা রিসেন্টমেন্ট শব্দের অর্থটা আসলে কি? রিসেন্টমেন্ট শব্দের অর্থটা হচ্ছে একটা বিরক্তি ভাব। কি ভাব? একটা বিরক্তির যে একটা ভাব থাকে সে ভাব। অ্যাঙ্গার মানেটা কি? অ্যাঙ্গার মানে হচ্ছে ক্রোধ বুঝায়, হ্যাঁ, ক্রোধ। ফেয়ার মানে একটা ভয় বুঝায়। প্যানিক মানে একটা ভীতিকর অবস্থা বুঝায়। এটার উত্তরটা হবে ইনডিগনেশন। ইনডিগনেশন মানে হচ্ছে একটা এক্সট্রিম অ্যাঙ্গার বুঝায়, যেটা আসলে একটা বিরক্তির ভাব তৈরি করে। এটার উত্তরটা হবে সি নাম্বারটা, ইনডিগনেশন। ওকে 35 নাম্বারটা বলছে লাস্ট প্রশ্ন, ওয়ান হার্ডলি নোজ হোয়াট টু ডু। এই প্রশ্নটা এসেছে আমাদের প্রোনাউন থেকে। প্রশ্নটা এসেছে কোথা থেকে? প্রোনাউন থেকে। অর্থাৎ এই যে ওয়ান শব্দটা আসলে কোন প্রোনাউন? খেয়াল করো, ওয়ান কি? সেটা অনির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয়েছে। অনির্দিষ্ট করা অর্থে ব্যবহার করা মানেটা কি? মানেটা হচ্ছে সেটা একটা ইনডিফিনাইট প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলা? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে আমরা জানি ইচ, হ্যাঁ, ইচ, এভরি, এইদার, নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? আমরা জানি দিস, দ্যাট,
এবং এইগুলা প্লুরাল ফর্ম, দোজ, হ্যাঁ, তারপরে হচ্ছে দ্যাট, তারপরে এটা প্লুরাল হচ্ছে THEAC, দিস, দিস দ্যাট দিস দোজ। তারপরে রিলেটিভ প্রোনাউন আমরা জানি হচ্ছে বাক্যের মাঝে যখন WH ওয়ার্ড বসবে অথবা দ্যাট বসবে, ওইগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। উত্তরটা হবে ইনডিফিনিট প্রোনাউন। তাহলে এই যে 35টা প্রশ্ন, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্যাসেজ থেকে এসেছে 5টা এবং সর্বাধিক প্রশ্ন এসেছে রাইট ফর্ম অফ ভার্ব থেকে, মোট 8টা প্রশ্ন। ঠিক আছে, ট্রান্সলেশন থেকে একটা, খুবই কম গুরুত্বপূর্ণ, পড়ার দরকার নাই। সেন্টেন্স কারেকশন থেকে 2টা, অ্যানালজি থেকে একটা, স্পেলিং থেকে একটা, প্রিপোজিশন থেকে 2টা, ফ্রেজাল ভার্ব থেকে এসেছে দেখলাম 3টা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে 2টা এবং দ্বিতীয় সর্বোচ্চ এসেছে ভোক্যাবস থেকে, মোট 5টা প্রশ্ন। ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে এসেছে 2টা, টেক্সট বুক থেকে একটা, মিনিং বেসড একটা এসেছে আমরা দেখেছি, প্রোনাউন থেকে আমাদের একটা প্রশ্ন এসেছে। তাহলে এই যে টপিকগুলো খেয়াল করবা, এর মাধ্যমে আমরা কিন্তু মোট 5টা সেশন, অর্থাৎ 2020-21 থেকে 24-25 পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার আমরা এখানে কিন্তু একটা অ্যানালাইসিস দেখেছি বিগত সবগুলা ক্লাসের মাধ্যমে। তো দেখবা প্রত্যেকটা ক্লাসের একটা জিনিস কমন, যে টপিকগুলো কিন্তু এগুলাই। ঠিক আছে, তো তোমরা এই কমন যে টপিকগুলো এইগুলো একটু বেশি বেশি পড়ে যাবা। আর তোমাদের জন্য পরামর্শ থাকলো যে মুখস্থ পাঠ যেগুলো, বিশেষ করে ভোক্যাবস, ফ্রেজ এন্ড ইডিয়মস, তারপরে রয়েছে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে তোমার রয়েছে এদিকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে পার্টটা, ফ্রেজাল ভার্ব, এই যে মুখস্থ পাঠগুলোর জন্য নতুন কিছু পড়ার দরকার নেই। তোমরা জাস্ট বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে, ঠিক আছে, বিভিন্ন চাকরি পরীক্ষাতে তোমাদের সকলের বাসায় বই আছে, গাইড আছে, ওখানে দেখবা বিগত সালের হাজার হাজার প্রশ্ন রয়েছে, ওইগুলো একটু সলভ করে যাবা, তাহলে তোমাদের পরীক্ষাটা খুব ভালো হবে। তো তোমাদের সকলের গুচ্ছ পরীক্ষার ভালো হোক, শুভ হোক, সকলে চান্স পাও, সেই দোয়া শুভকামনা থাকলো। তোমাদের সকলকে গুচ্ছের অগ্রিম অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।